ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ পবিত্র ঘোষের কলমে ছায়ান্তকের মন্দির। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। আমরা আমাদের চ্যানেলে ইতিপূর্বে লেখক পবিত্র ঘোষের আরও 4টি গল্প প্যারানর্মাল, দৃষ্টিকোণ, উইপিং এঞ্জেল এবং কালো ঝুড়ি উপস্থাপনা করেছি। যদি আপনি এখনও গল্পগুলো না শুনে থাকেন তাহলে অবিলম্বে শুনে ফেলুন। পবিত্র ঘোষ 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাহিত্যভিত্তিক গ্রুপে আত্মপ্রকাশ। 2021 সালে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তার প্রথম একক বই আদমখোর এবং 2025 সালে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম উপন্যাস নরকরন্ধ্র এবং খুব শীঘ্রই অর্থাৎ আসন্ন 2026 কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিভা পাবলিকেশন থেকেই আসতে চলেছে তার নতুন উপন্যাস রুধির প্রিয়া। তাহলে আর দেরি নয়, শুনতে থাকুন পবিত্র ঘোষের কলমে আমাদের আজকের গল্প ছায়ান্তকের মন্দির। সাদা রঙের এসইউভিটা এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই একটা দমকা বাতাস যেন রাস্তার ওপর জমে থাকা ধুলোবালি উড়িয়ে নিয়ে গেল। বিকেলের এই শেষ সময়টায় শহরের উপকণ্ঠে নীরবতা বিরাজ করে। সূর্যাস্তের শেষ চিহ্নগুলো শুষ্ক পরিত্যক্ত জমির উপর দীর্ঘ ছায়া ফেলেছে। একটু দূরে বাড়িটা দেখা যাচ্ছে। হঠাৎ করে নিস্তব্ধতা ভাঙতে কারা এলো সেটাই যেন মাথা তুলে দেখছে বাড়িটা। বাড়িটা পুরনো, স্মৃতির পাতা থেকে বিলুপ্ত একটা ধ্বংসাবশেষ। ভেঙে পড়া ইট আর উপচে পড়া আগাছার একটা ফাঁপা কাঠামো। জানলাগুলো অন্ধকার, যেন সেগুলোর ভেতর দিয়ে বাড়িটার আত্মা বেরিয়ে গেছে বহুকাল আগে। দুই বন্ধু কামাখ্যাচরণ ভট্ট আর রাজেশ লাহা নেমে দাঁড়ালো গাড়ির থেকে। সিটের নিচ থেকে একটা বড় ব্যাগ বের করে কামাখ্যা ওরফে কামু দরজা বন্ধ করে গাড়ি লক করল। রাজেশ বা সংক্ষেপে রাজা ততক্ষণে কয়েক পা এগিয়ে গিয়ে দূরের বাড়িটার দিকে চেয়ে দেখল, এই বাড়িটাই? কামু কি এটার কথাই বলছিল? এগিয়ে এসে কামু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর বন্ধুর হাতে একটা আলতো করে ঘুষি মেরে বলল, তাহলে মামা শেষ পর্যন্ত গার্গীর গোয়ার বাপটাকে রাজি করিয়েই ফেললি? হ্যাঁ, হালকা হেসে রাজা বলল, সরকারি চাকরিটা না পেলে কোনোদিনই রাজি করাতে পারতাম না। আর পুরো চিন্তা কিসের? জামাই সরকারি চাকরি করে, এবার জামাইয়ের টাকায় ফুর্তি মারাবে। সালা লাখ আছে পুরো। না এরকম বলিস না, ওনার কি টাকার অভাব? বরং আমাকে ভাগ্যবান বল, গার্গীর মতন মেয়ে আমার স্ত্রী হতে চলেছে। না হলে এত বছর আমার জন্য অপেক্ষা করে বসে থাকা। কামু নিজের হাতের তেলোর উল্টো পিঠ দিয়ে কপাল মুছল। তারপর বলল, তবে আমার কি মনে হয় জানিস তো রায়া, চাকরিটা পেয়েই বিয়ে করাটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তোর এই অভাবের জীবন শেষ হলো, একটু এনজয় করবি, তারপরে না হয়। রাজা অল্প হেসে প্রসঙ্গটা এড়িয়ে গেল। কামুর এই কথার কোনো যথাযথ প্রতিক্রিয়া ওর কাছে নেই। ও জানে ও যাই বলবে কামু সেটার পরিপ্রেক্ষিতেই তর্ক জুড়ে দেবে। কামু ছেলেটা এরকমই, আত্মবিশ্বাসী, উদ্ধত, উন্মত্ত। হাসি পেলে আকাশ কাঁপিয়ে হাসে, আবার রেগে গেলে মাটিতে পা ঠুকে চিৎকার করে। ওর চরিত্রের এই সূক্ষ্ম চিড় খাওয়া অংশগুলো ওর বিবাহ বিচ্ছেদের পর যেন প্রশস্ত ফাটলে পরিণত হয়েছে। পরিত্যক্ত বাড়িটার একদম সামনে এসে দাঁড়ালো ওরা। এক সময়ের সাদা শুভ্র মুখাবরণ এখন কালের তাণ্ডবে খসে পড়েছে। ছত্রাক আর পচন দখল করে নিয়েছে বাড়িটার গোটা শরীর। ঘুনে খাওয়া দরজার কাঠের পাল্লাখানা
যেটা কোনো মতে তার ততোধিক রুগ্ন কাঠামোর সঙ্গে টিকে থাকা অবস্থায় দাঁড়িয়েছিল, সেটা কেঁপে উঠল কামুর হালকা ঠেলায়। রাজা দেখল দরজার ওপারে একটা স্তব্ধ স্যাঁতস্যাঁতে গন্ধে ভরা পরিবেশ ওদের জন্য উন্মুক্ত হয়েছে। অদ্ভুত ভেজা দুর্গন্ধটা প্রায় সঙ্গে সঙ্গেই ওর নাকে এসে লাগলো। সঙ্গে আরো কিছুর গন্ধ, মৃদু ঝাঁঝালো, কিন্তু যেন জীবন্ত কোনো কিছু। চমকে উঠল রাজা। ওটা কিসের শব্দ? কথাটা বলে ও নিজেই নিজের বোকামির জন্য লজ্জা পেল। শব্দটা আর কিছুই না, বাড়ির কোনো একটা কোণ থেকে ভেসে আসা ইঁদুরের ডাক। কিরে, ইঁদুরের ডাক প্রথম শুনছিস নাকি? আয় আয়, চলে আয়। কথাটা বলতে বলতে কামু চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকল। রাজা খেয়াল করেছে ওর বন্ধুর মাথা টলমল করছে। গাড়িতে আসতে আসতেই সে বেশ কয়েকটা বিয়ারের বোতল শেষ করে ফেলেছে। এটা বোধহয় তারই প্রভাব। কামুকে অনুসরণ করতে করতে রাজা হঠাৎই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ইঁদুরের চিৎকারগুলো যেন আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছে। দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে সেই ডাক যেন কোনো এক সতর্ক বার্তা দিচ্ছে ওদের। রাজার মনে হলো তাকে যেন কেউ পুরনো কোনো কবরের ভেতর ফেলে উপর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছে। গন্ধটাও কেমন যেন মন মাথা সব ভারাক্রান্ত করে ফেলছে। একটু পরেই যেন বাস্তব থেকে বিস্মৃত হয়ে পড়বে ও। কামু ইতিমধ্যে আরো খানিকটা ভেতরে ঢুকেছে। তার পায়ের শব্দ ধ্বংসস্তূপের আনাচে কানাচে প্রতিধ্বনিত হচ্ছে। এ ভাই, ভাই রে, এগিয়ে আয়, এগিয়ে আয়। তোর ইঁদুরের ভয় আছে জানলে আমি তোকে ডাকতামই না। সেই গলায় বিদ্রুপের সুর স্পষ্ট। অস্বস্তি ঝেড়ে ফেলে রাজা তার বন্ধুর দেখা দেখি উপরে উঠে এলো। ছাদে কামু অপেক্ষা করছিল ওর জন্য। কে কাকা, এবার বলো। কামুর গলায় কেমন দিলুম গোছের একটা সুর। রাজার মুখে ততক্ষণে একটা স্বস্তির হাসি ফুটেছে। সে স্বপ্নেও ভাবেনি যে এই দুর্গন্ধপূর্ণ অদ্ভুতুরে নোংরা বাড়িটার ছাদ থেকে সন্ধ্যের শহরকে এত অসাধারণ দেখাতে পারে। শহরের আলোগুলোকে দূর থেকে মিটমিট করতে দেখে যেন মনে হচ্ছে আকাশের তারাগুলো এসে মিশেছে মাটির সঙ্গে। বাড়িটার নিচতলার আর ওপরতলার মধ্যে প্রকৃতপক্ষেই আকাশ আর পাতালের ফারাক। কামু ইতিমধ্যেই ছাদটার একদিকে একটা ভেঙে পড়া স্তম্ভের ওপর বসে পড়েছে। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে তার ভেতর থেকে একটা বিয়ারের বোতল বার করল সে। তীক্ষ্ণ ফোঁস শব্দে বোতলটা খাপ মুক্ত হলো। বোতল উঁচিয়ে কামু বলে উঠল, আজ কি শাম দোস্ত তেরে নাম। রাজা হেসে মাথা নাড়ল। আকাশের দিকে তাকিয়ে কামু বলল, তোর দিনগুলো হোক প্রেমে পূর্ণ আর রাতগুলো হোক ঝামেলা মুক্ত। এই ও ভগবান, হ্যাঁ, আমি যেটা পাইনি আমার বন্ধুকে সেটা দিও। হ্যাঁ। রাজা হাসতে হাসতে এগিয়ে এসে একটা বিয়ারের বোতল তুলে নিল। চিয়ার্স। শান্ত চোখে রাজাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে কামু বলে উঠল, নিজের কথা ভেবে আমার নিজেরই করুণা হয় জানিস তো। মানে? কামু হাসল, কিন্তু সেই হাসিতে তেমন আন্তরিকতা ছিল না। সবাই ভাবে আমি ছিলাম সমস্যার মূলে। তুইও হয়তো তাই ভাবিস, তাই না? এবার রাজা বুঝল কামু তার ডিভোর্সের কথা বলছে। আমতা আমতা করে রাজা বলল, আরে ভাই ছাড় না, আবার এসব কেন? না রে, দোষ আমার ছিল, কিন্তু দোষ আমার একার ছিল না ভাই। হ্যাঁ, আমি মদ খেতাম, রাগ দেখাতাম, ভাঙচুর করতাম, ঠিক আছে, কিন্তু পারমিতা সে তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। তুই বল না ভাই, আমি কি ভালো হওয়ার চেষ্টা করিনি? বল বল তুই। সে কি পারতো না? বল, আমার পাশে একটু থাকতে, আমার এই লড়াইয়ে আমাকে একটু সাপোর্ট দিতে পারতো না? বল। রাজা কি বলবে বুঝতে পারছিল না। কামুর কণ্ঠস্বর ভেঙে আসছিল। নিজের বোতলটা কয়েক চুমুকে শেষ করে দিয়ে আরও একটা বোতল তুলে নিল কামু। রাজা তার বন্ধুর দিকে চেয়ে রইল। সান্ত্বনা দেবে নাকি নীরব থাকবে সেটাই ও ঠিক করে উঠতে পারছে না। সন্ধ্যের চাপ অন্ধকার ওদের মধ্যে যেন ভারী হয়ে নেমে এলো।
কামুর ডিভোর্স হয়েছে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু সেই দুঃখ ওর মনে এখনো রয়ে গেছে। হয়তো রাজার বিয়ের আগাম সংবাদ তার পুরনো ক্ষতটাকে আরো উস্কে দিয়েছে। মদের ঘোরটাও ক্রমশ চেপে বসছে ওর মাথার ওপর, যার কারণে সেই ক্ষতর থেকে রক্তপাতও হয়তো ঘটছে। একই সাথে সে ক্ষেপে উঠছে আর নিজের সম্ভাব্য একাকিত্বে ডুবে থাকা ভবিষ্যতের চিন্তায় আশঙ্কিত হচ্ছে। তুই নিজেকে ভাগ্যবান বললি না রে? দিগন্তের দিকে দৃষ্টিপাত করে প্রশ্নটা ছুঁড়ে দিল কামু। তোর মতে গার্গী মিতার মতো নয় বল? সে তোর পাশে থাকবে, তাই তো? তোকে একা একা পচতে দিয়ে ফেলে চলে যাবে না, তাই না? রাজা এগিয়ে এসে কামুর পাশে বসল, তারপর শান্তভাবে বলল, কামু, আমি কখনোই মনে করিনি তোর একার দোষে তোদের বিয়েটা ভেঙেছে। আসল দোষী কে সেটা আমিও জানি না, কিন্তু যে সম্পর্ক টেকার নয় সেটাকে আঁকড়ে ধরে থেকেও তো লাভ হয় না, যতই চেষ্টা করিস না কেন। কামু মাথা নিচু করে হাসল, তারপর মাথা নামিয়ে রেখেই বলল, হ্যাঁ ভাই, চেষ্টার কোনো কসুর করিনি ভাই, কিন্তু সব করেও খুব একটা দূর এগোতে পারিনি। এক মুহূর্তের জন্য ওরা দুজনেই চুপ করে রইল। রাজা খেয়াল করল ইঁদুরদের ডাক এখনো নিচ থেকে মৃদু স্বরে ভেসে আসছে। মাঝে মধ্যে বোধহয় তাদের দৌড়াদৌড়ির শব্দ শোনা যাচ্ছে। পটভূমি খানিক অস্বস্তিকরই বটে। নভেম্বর মাস, বাতাসে শীত শীত ভাব, শিরশিরে হাওয়া ছাদ জুড়ে বয়ে যাচ্ছে থেকে থেকে। বাড়ির নিচতলা থেকে ভেসে আসা পচনের মৃদু গন্ধটাকেও বাতাসটা তার বন্ধু বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই রাজার ফোনটা ভাইব্রেট করে উঠল। তাড়াতাড়ি সে ফোন বের করে দেখল সন্ধে 7:30টার অ্যালার্ম বাজছে। ও নিজেই অ্যালার্মটা সেট করেছিল, কিন্তু কেন করেছিল সেটা এখন আর মনে পড়ছে না। আকাশে চাঁদটা ভারী কি রূপ ধারণ করেছে। শুভ্র রূপলি আলো এসে পড়ছে কামর মুখে আর পরিত্যক্ত বাড়ির ছাদে। মৃদু বাতাসে ছাদের কিনারে বেড়ে ওঠা আগাছাগুলোর দোলানি দেখতে দেখতে রাজা মনে করার চেষ্টা করল ঠিক কি কারণে ও অ্যালার্মটা সেট করেছিল। কামু জিজ্ঞেস করল, কিরে, বউ ফোন করছে নাকি? আরে না, কিছু না। আরে হ্যাঁ, জানি তুই যে আমার সাথে থাকবি সেটা তো বলেও আসিস নি ওকে। আর ভাই বলবি বা কেন? আমি মাতাল লম্পট, কিন্তু ভাই এত কিছু করেও শেষ রক্ষা হবে তো? রাজার কপালে ভাঁজ পড়ল। সে বলল, কি বলতে চাইছিস? কামু অলসভাবে হাত নাড়ল। তার কণ্ঠস্বর আরো একটু তীব্র আর অসংযত হয়ে উঠছে। আমি বলছি রায়া, তুই শিওর? হ্যাঁ, তুই শিওর তো গার্গী অন্য মেয়েদের মতো নয়? তুই তো নিষ্ঠা ভরে তাকে ভালোবাসিস, সেটার মূল্য তার কাছে আছে তো? হ্যাঁ, তোর আড়ালে সে অন্য কারোর সাথে আবার। কামু, রাজা গর্জে উঠল। শরীরটা টানটান করে সে উঠে দাঁড়ালো। গার্গীকে তোর অবাস্তব চিন্তাভাবনার মধ্যে রাখিস না, রিকোয়েস্ট করছি। অবাস্তব? কামু ব্যঙ্গাত্মক স্বরে কথাটা বলে আরেক চুমুক বিয়ের খেল, তারপর বলল, আমি অবাস্তব কিছুই বলছি না রায়া। হ্যাঁ, কিছুই অবাস্তব না, আমি শুধু সত্যিটাই বলছি। এ ভাই, তুই কি মনে করিস? হ্যাঁ, আমি এরকম ফিল করিনি কখনো। হ্যাঁ, যখন আমি মিতাকে বিয়ে করেছিলাম আমিও ভেবেছিলাম ওই আমার জন্য সব থেকে বেস্ট, ভাই বেস্ট। আমার ধ্যান জ্ঞান সালা পুরো পৃথিবী ছিল মিতা। আমার বিশ্বাস ছিল আমাকে ছাড়া ও কাউকে ভালোবাসে না। কিন্তু কি হলো, সেই তো আমাকে ছেড়ে চলে গেল বল। আর ঠিক যেভাবে মিতা আমাকে ছেড়ে গেছে ঠিক সেইভাবেই গার্গীও একদিন তোকে ছেড়ে চলে যাবে ভাই। কামু, তুই চুপ কর কিন্তু। এই, চুপ করবো কেন বে? চুপ করবো কেন? কর্কশ গলায় চেঁচিয়ে উঠল কামু। ছাদের ভাঙা দেওয়ালে তার কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হয়ে উঠল। সালা
সালাই সালাই এই দুনিয়াটাই একটা নর্দমা সালা। আরে মেয়ে ছেলেগুলো ওরা সালা নর্দমার পোকা। তারা যা চায় ভুলিয়ে ভালিয়ে সালা তোর থেকে নিয়ে নেয়, আর তারপর তারপর স্বার্থ ফুরলেই তোকে ছেড়ে চলে যায় এই নর্দমায় পচে মরার জন্য। সবাই সালা সব সমান। তুই তুই একদিন বুঝবি রায়া, ঠিক বুঝবি। প্রথম প্রথম এমন ভাব দেখাবে যেন তোকে কতই না ভালোবাসে, হ্যাঁ, তাদের গোটা পৃথিবীটাই তোমাকে নিয়ে। আর তারপর একদিন সে বোর হয়ে যাবে, তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই দোস্তুর মামা, এটাই দোস্তুর, সব সময় তাই হয়ে থাকে। রাজা অনেক কষ্টে নিজের ধৈর্য ধরে রাখছিল। হাতের বিয়ারের বোতলটা নিচে নামিয়ে রেখে সে বলল, কামু তুই এবার থাম, তোর চড়ে গেছে। আর প্লিজ শেষবারের জন্য বলছি, আমার গার্গী তোর পারমিতা বা তোর জীবনে দেখা আর কোনো মহিলার মতো নয়। হ্যাঁ, সেটা হতে পারে পৃথিবীর সব মেয়েই খারাপ, কিন্তু গার্গী আলাদা। কামু ঠোঁট বেঁকিয়ে তাকালো। চোখ সংকুচিত করে সামনের দিকে ঝুঁকে সে বলল, তাই নাকি? পৃথিবীর সব মেয়ে খারাপ হলেও তোর গার্গী ভালো, হ্যাঁ? কেন ভাই, সে কি নেপচুন থেকে এসেছে নাকি? হ্যাঁ, আর মামা যদি নেপচুন থেকেও আসে, তুই তো সালা মেয়ে ছেলে, হ্যাঁ, তোর পিঠে ছুরি সে মারবেই। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। ব্যাচেলার্স পার্টি দেওয়ার জন্য থ্যাংক ইউ। কামু উঠে দাঁড়ালো। রাজার হাত ধরে এসে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা শান্ত স্মিত কণ্ঠ সেই উত্তেজনাময় পরিস্থিতিটাকে মন্দীভূত করে দিল। তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। দুজনেই আচমকা ঘুরে তাকালো। সিঁড়ির মুখের দরজাটার সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ। তার দুর্বল দেহ অন্ধকার সিঁড়ির ছায়ার মাঝে আবছায়ার মতো দেখাচ্ছে। তার দুই চোখ গর্তে ঢোকা, মুখটা এমনই ফ্যাকাশে যেন বহুদিন তার চেহারায় সূর্যের আলো পড়েনি। তার পোশাক পুরনো হলেও মলিন নয়। সেই পোশাক তার দুর্বল শরীরটাকে পুরনো দিনের আদব কায়দায় যেন পেঁচিয়ে রেখেছে। তার কণ্ঠস্বর স্মিত হলেও একটা পরোক্ষ শক্তি যেন তার মধ্যে নিহিত আছে। সেই কণ্ঠের যেন একটা নিজস্ব ভর আছে। রাজা আর কামু খানিকক্ষণ বৃদ্ধের দিকে অবাক চোখে চেয়ে রইল। ওরা বুঝতে পারল না এই লোক কোথা থেকে এখন এলো, বা কতক্ষণ ধরে তাদের এই ছাদে দেখছে সে। বৃদ্ধ কয়েক পা এগিয়ে এলেন। তার পা খালি, কিন্তু পদক্ষেপ দৃঢ়। তোমাদের এখানে থাকা উচিত হচ্ছে না। তার গলা ঈষৎ কম্পমান। তোমরা দেবতাকে বিরক্ত করছো, তাকে শান্তিতে ঘুমোতে দাও। কামু অবাক হয়ে চোখ পিটপিট করল। মদের নেশা এমনিতেই ওর বিচার বুদ্ধি সব ধোঁয়াটে করে দিয়েছে, আর এই কথা শোনা মাত্রই ওর অভিব্যক্তি বিভ্রান্তি থেকে ক্রোধে বদলে গেল। ও বলল, এই তুই কি বললি রে? হ্যাঁ, দেবতা? কিসের দেবতা রে? হ্যাঁ, কিসের দেবতা? কে দেবতা? বৃদ্ধ বললেন, এটা এক মন্দির। তার চোখ কামুর দিকে স্থিরভাবে নিবদ্ধ। দেবতা ছায়ান্তক এখানে বিশ্রাম করেন। তোমাদের এখনই চলে যেতে হবে, নইলে কিন্তু ছায়ান্তক রুষ্ট হবেন। কামু উঠে দাঁড়ালো। তার শরীর এখন মদের নেশায় বেশ টালমাটাল করছে। চোখে মুখে কৌতুকের হাসি ফুটিয়ে সে বলল, এই শালা তুই পাগল নাকি? হ্যাঁ, শালা এই জায়গাটা একটা আস্থা করে, একটা ধ্বংসস্তূপ। এখানে কোনো দেবতা ফেবতা নেই। হ্যাঁ, ইঁদুর আছে। তোমার ছায়ান্তক কি সেই ইঁদুরের দেবতা নাকি? হ্যাঁ, শালা ছায়ান্তক ইঁদুরের দেবতা? হ্যাঁ, বৃদ্ধ আরো 2 পা এগিয়ে এলেন। রাজা দেখল বৃদ্ধের হাত কাঁপছে। সে মনে মনে আন্দাজ করল এই বৃদ্ধ সম্ভবত কোনো একজন পূজারী, আর বোধহয় সত্যি এটা কোনো মন্দির। ও আরও দেখল বৃদ্ধ ঠিক আর 5টা সাধারণ মানুষের মতো দেখতে নন। তার কপাল চওড়া, গায়ের রং বেশ চাপা, আর চোখ দুটো
ঘোলাটে। অনুগ্রহ করে তোমরা চলে যাও, দেবতা তোমাদের পছন্দ করছেন না। কামু মুখ বিকৃত করে ঠোঁটের কোণে একটা ঠান্ডা হাসি ফুটিয়ে তুলল, বলল, এই তুই কি চাস বে? হ্যাঁ, তুই কি চাস? তুই চাস আমরা চলে যাই, তাই না বুড়ো? হ্যাঁ, তোমার এই অপদার্থ দেবতার ভয়ে এই কামাক্ষাচরণ ভট্ট পালাবে? রাজা বুঝতে পারল পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। উৎকণ্ঠায় দুরু দুরু করে উঠল তার বুক। বৃদ্ধ এবার স্পষ্ট ভাষায় বললেন, যদি আমার দেবতার নামে আর একটাও বাজে কথা বলো, তাহলে তোমার জিভ আমি টেনে ছেড়ে দেব। কামুর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। কামু, এটা করিস না, এটা করিস না। কথাটা বলে রাজা এগোতে যাবে, কিন্তু তার কিছু করার আগেই কামু এগিয়ে গিয়ে বৃদ্ধকে দিল এক জোর ধাক্কা। হাট! সালা! একটা মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। বৃদ্ধের দুর্বল দেহটা কয়েক পা পেছনে সরে গেল। তারপর টাল সামলাতে না পেরে সিঁড়ির পাশ দিয়ে তিনি সোজা পড়ে গেলেন নিচে। পড়ার পরের শব্দটা শুনে রাজার মনে হলো যেন নিচের মেঝেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুজনে ছুটে গিয়ে সিঁড়ির পাশে মুখ বাড়িয়ে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না ওরা। ছাদ থেকে পড়ে বৃদ্ধ যেন অন্ধকারে হারিয়ে গেছেন। রাজার মনে হলো পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার স্থির দৃষ্টি যেন নিবদ্ধ ছিল রাজারই দিকে। একটা ভারী নীরবতা যেন ঘনীভূত হয়ে নেমে এলো, তবে সেটাও কিছুক্ষণের জন্যই। নিচ থেকে আবারও হঠাৎ উঠে আসতে লাগলো ইঁদুরের কর্কশ আওয়াজ, আগের চেয়ে আরো জোরে। গোটা বাড়িটাই যেন জেগে উঠেছে। কামু স্থির হয়ে দাঁড়িয়েছিল। যেখানে বৃদ্ধ পড়ে গিয়েছিলেন নিচু হয়ে সেই দিকটাতেই তাকিয়েছিল সে। তার মুখ ফ্যাকাশে। মাতলামি আর সাহস দুই এখন উধাও। তার জায়গায় এখন চোখে মুখে চরম ভয়ের আভাস। এ ভাই, এই চল না, একবার নিচে গিয়ে দেখি। কথাটা বলে কামু সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, তার পেছন পেছন রাজা। ওরা দেখল বৃদ্ধ ওপর থেকে যে জায়গায় পড়েছেন সেখানে মেঝে বলে কিছুই নেই। বিরাট একটা ফাটল, আর তার নিচে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঝেতে এত বড় একটা ফাটল আছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় সেটা ওরা খেয়ালই করেনি। এ শালা বুড়ো তো সোজা পাতালে গিয়ে পড়েছে রে। উদ্ধার করে আনার তো কোনো রাস্তাই নেই। কি করলি এটা? কামু দুবার ঢোক গিলল, তারপর বলল, আরে আরে আমি কি করব? ওই শালা বুড়োটাই তো আমাকে খেপিয়ে দিল। তারপর শালা আর মালকে বাধা ঠিক নেই, কি করলাম? শালা এবার কি হবে? পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে রাজা বলল, কামু, তুই বুঝতে পারছিস না, বুড়োটা যদি মারা যায় আমি বিপদে পড়ে যাব। আমার নতুন সরকারি চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এই তুই একা বিপদে পড়বি নাকি? আমি পড়বো না বিপদে? আমার জেল হবে না? আমারও ব্যবসা লাটে উঠবে না নাকি? তাহলে এখন কি করবি বল? একটু ভেবে নিয়ে কামু বলল, শোন ভাই, পালাই চ। পালাবি? হ্যাঁ, তাছাড়া আবার কি? চুপচাপ কেটে পড়ি চ। এই পাণ্ডব বর্জিত জায়গায় কেউ আমাদের আসতে দেখেনি, কেউ শালা যেতেও দেখবে না। চল। আর এই বুড়োর বডিটা কি হবে? ও সে যা হওয়ার হবে, অত ভেবে কাজ নেই ভাই। চল 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 চল, এবার পালাতে হবে, চল। সেই রাতে রাজা বিছানায় শুয়ে দুচোখ এক করতে পারল না। ছাদের দিকে তাকিয়েছিল। ওর মনের ভেতর দিয়ে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। সন্ধ্যের ঘটনাগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। বিয়ের খাওয়া, কামুর সাথে তর্কাতর্কি, বৃদ্ধের সহসা আগমন, আর তারপর সেই ধাক্কা, ভয়ঙ্কর সেই শব্দ, আর সবশেষে বৃদ্ধ লোকটার অন্ধকারের গভীরে তলিয়ে যাওয়া। ঘুমানোর অনেক চেষ্টা করল, কিন্তু চোখ বন্ধ করলেই সেই সব দৃশ্য আবারও ফিরে ফিরে আসছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস যেন কানে বাজছে, ইঁদুরের তারস্বরে চিৎকার।
পরিত্যক্ত বাড়ি ছেড়ে আসার পরেও সেই চিৎকার রাজাকে তাড়া করে বেড়াচ্ছিল। আর সেই পচা গন্ধটাও, সেটা যেন নাকে লেগে রয়েছে। সেই দুর্গন্ধ মাখা বিষাক্ত বাতাসটা যেন বাড়ি পর্যন্ত চলে এসেছে ওকে অনুসরণ করে। পারফিউম, রুম ফ্রেশনার সবকিছু ব্যবহার করেও গন্ধটা যেন কিছুতেই যেতে চাইছে না। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর মাথার উপর কম্বল টেনে পৃথিবীটাকে নিজের থেকে আড়াল করতে চাইল, কিন্তু কোনো কিছুই শান্তিপূর্ণ হলো না। একটা হালকা তন্দ্রাচ্ছন্ন ঘুম এলো বটে, কিন্তু তার মধ্যে অনেক স্বপ্নের বারবারন্ত। স্বপ্নটায় রাজা নিজেকে মাটির তলার একটা গুহার ভেতর দাঁড়িয়ে থাকতে দেখল। সেই জায়গাটা সেই বাড়িটার মতোই একই রকম ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। পচা গন্ধে নাক, বুক, গলা যেন জ্বালা করছে। হাত মুখ দিয়ে আড়াল করেও কোনো কাজ হচ্ছে না। গন্ধটা যেন প্রতি মুহূর্তে আরো আরো অসহনীয় হয়ে উঠছে। চারপাশে কিসব যেন নড়াচড়া করছে। অন্ধকারের মধ্যে কারা যেন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। কয়েক পা এগিয়ে যাওয়ার পরেই কিসের হোঁচট খেয়ে যেন পড়ে গেল, আর তারপরেই চমকে বিছানায় উঠে বসল রাজা। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন রে ভাই। আজসালাই কম ও হতবাকার কথাটা না শুনলেই। কথাটা শেষ করতে পারল না রাজা। হাত বাড়িয়ে বিছানার পাশে সুইচটা চেপে ঘরের আলো জ্বালতেই ওর মুখের কথা মুখেই রয়ে গেল। ইঁদুর। শত শত, হয়তো সহস্র সহস্র ইঁদুর মেঝে জুড়ে ছুটোছুটি করছে। তাদের ছোট ছোট নখ সিমেন্টের উপর আঁচড় কাটছে। চিৎকার করতে গিয়েও গলার ভেতর যেন সবকিছু দলা পাকিয়ে গেল রাজার। আরে, শুধু ইঁদুর তো নয়, আরো আছে একটা মানুষ, বা বলা ভালো একটা মানুষের মৃতদেহ। ঘরের মাঝখানে মেঝের ওপর সেই বৃদ্ধ লোকটিকে পড়ে থাকতে দেখল রাজা। তার হাত পা বেঁকে আছে অস্বাভাবিক ভঙ্গিতে, চোখ দুটো খোলা, বিস্ফারিত দৃষ্টি সোজা সিলিংয়ের দিকে, মুখটা হাঁ হয়ে আছে। ইঁদুরদের কালো রোমশ শরীরগুলো বৃদ্ধ লোকটিকে যেন কম্বলের মতো ঘিরে ফেলল। ওদের ছোট ছোট দাঁত কেটে বসছে বৃদ্ধের শরীরে। রাজা স্তব্ধ আতঙ্কে দেখল ইঁদুরগুলো খেতে শুরু করেছে বৃদ্ধের হাত, পা আর মুখের মাংস। মেঝেতে রক্তের ধারা ক্রমশ ছড়িয়ে পড়ছে, কিন্তু ইঁদুরদের সেদিকে হুঁশ নেই। রাজার ইচ্ছে করল এখনই কোনো মতে বিছানা থেকে নেমে দৌড়ে পালাতে, কিন্তু হাত পা যেন নিষ্প্রাণ। কে যেন ওর কানে কানে বলল, এক পাও নড়িস না, এক চুলও নড়িস না। নড়লেই কিন্তু ইঁদুরগুলো ওই মৃতদেহ ছেড়ে ঝাঁপিয়ে পড়বে তোর উপর। রাজা ভয়ে নড়তে পারল না, নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে পারল না। এমন সময় হঠাৎ রাজাকে ভীষণভাবে চমকে দিয়ে নড়ে উঠল বৃদ্ধের মৃতদেহটা, বিশেষ করে বৃদ্ধের মাথাটা। ধীরে ধীরে একটা যন্ত্রণাকাতর ভঙ্গিতে মাথা ঘুরিয়ে বৃদ্ধ তাকালেন সোজা রাজার দিকে। তারপর তার শুষ্ক ফাটা ঠোঁট দুটো নড়ে উঠল। তিনি বলে উঠলেন, তোমাদের চলে যাওয়া উচিত ছিল। কেন গেলে না? কেন কেন? কথা শেষ করতে পারলেন না বৃদ্ধ। ইঁদুররা ঢেকে ফেলল তার গোটা শরীর। রাজা কোনো মতে বিছানার কোণে সরে এসে বসল। হাত বাড়িয়ে চাদরটা খোঁজার চেষ্টা করল, কিন্তু কোথায় কি? বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়াই যেন দুঃসাধ্য। বুকের মধ্যে যেন একটা তীব্র যন্ত্রণা ক্রমশ বেড়ে উঠছে। বুকের বাঁ দিকটা চেপে ধরতেই রাজার মনে হলো ওর বুকের ভেতর কি যেন একটা নড়ে উঠল। না, হৃৎপিণ্ডের স্পন্দন তো নয়। তাহলে কিন্তু ব্যথাটা এভাবে বাড়ছে কেন? হঠাৎ ওর বুকের একদিকে চামড়া ফুলে উঠল, আর তারপরেই ওর শরীর ফুঁড়ে যেন বেরিয়ে এলো।
একটা ইঁদুর! প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠল রাজা। আর তখনই ইঁদুরগুলো মুখ ফেরালো ওর দিকে, আর তারপর ওরা দল বেঁধে সেই বৃদ্ধের শরীর ছেড়ে ধেয়ে আসতে লাগলো রাজার দিকে। ওদের আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত হয়ে উঠতে লাগলো রাজার গোটা দেহ, কিন্তু ওর মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। রাজা বুঝতে পারছে ও ক্রমশ যন্ত্রণায় জ্ঞান হারাচ্ছে। প্রবল চিৎকারে এবার সত্যি সত্যি ঘুম ভেঙে বিছানায় উঠে বসল রাজা। সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে। নতুন ফ্ল্যাট, শখ করে আবার ঘরটাকে সাউন্ড প্রুফ বানিয়েছেও, কিন্তু তার ফলে ওর চিৎকার পাশের ঘরে বাবা মা শুনতে পাননি। চারপাশটা একবার ভালো করে দেখে নিল রাজা। সত্যি স্বপ্ন দেখছিল তো? তাহলে কি শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছে সেই স্বপ্নের মায়াজাল ভেঙে? ওর হৃদস্পন্দন এখনো দ্রুত। বিছানা থেকে দুর্বল পায়ে নেমে দাঁড়ালো রাজা। তারপর এগিয়ে গিয়ে খুলে দিল ঘরের জানালাটা। বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। স্বপ্নটা ভেঙে গেলেও স্বপ্নের আবেশ যেন এখনো ওকে ঘিরে রেখেছে। হঠাৎ হাওয়ার একটা ঝাপটা এসে ওর মুখে লাগতেই রাজা আবারও কেঁপে উঠল। সেই হাওয়ার মধ্যেও ওর চেনা সেই দুর্গন্ধটা। গন্ধটা যেন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ছে, কিন্তু এখন আর সেটা স্বপ্ন নয়, বাস্তবে এক তীব্র অপ্রতিরোধ্য দুর্গন্ধ। চারপাশে তাকালো রাজা। না, ঘরের মধ্যে তো আর কোথাও কিছু নেই। মেঝেটাও পুরোপুরি ফাঁকা, ইঁদুরের কোনো চিহ্ন নেই। তাহলে গন্ধটা কোত্থেকে আসছে? বিছানার কোণে দু হাতে মাথা চেপে বসে পড়ল রাজা। মনটাকে শান্ত করে ভাবার চেষ্টা করল। কি যে হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। এতক্ষণ ধরে ওর স্বপ্নে যা দেখলো, সেই বৃদ্ধ, সেই ইঁদুরদের ওরকম বিভৎস আক্রমণ, শুধুই কি স্বপ্ন? কিন্তু স্বপ্ন এতটা বাস্তব হয়? আর এখন গন্ধটা কোত্থেকে আসছে? এটা যাচ্ছে না কেন? সেই রাতের পর আরো 3-3টে রাত পেরিয়ে গেল, কিন্তু রাজা এখনো তার মাথার গভীরে বসে থাকা সে অস্বস্তিকর অনুভূতি থেকে বেরোতে পারেনি। বাধ্য হয়ে অফিসে বলে দিন 5 ছুটি নিয়েছে ও। গার্গীকেও জানিয়ে দিয়েছে যে শরীরটা ভালো নেই, তাই কদিন একটু একা থাকবে। গার্গী একটু টেনশন করলেও শেষমেশ রাজার অনুরোধে ফোন রেখে দিয়েছে। বাবা মাও চিন্তা করবেন বলে রাজা তাঁদেরও গোজামিল দিয়ে বলেছে যে কদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। সরকারি অফিসে যে ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু হয় না, সেটা বাবা মা জানেন না, তাই মিথ্যেটা বলা গেল। ও ভেবেছিল এই কদিন একটু ভালো করে ঘুমোবে এবং তাতেই খানিক সুস্থ বোধ করবে, কিন্তু তার উপায় নেই। যতবার চোখ বন্ধ করছে, কেবলমাত্র সেই দিনের ঘটনাগুলোই চোখের সামনে দেখতে পাচ্ছে। আর সেই দুর্গন্ধ সব জায়গায়, জামা, প্যান্ট, বেডশিট, সব জায়গাতেই যেন সেই একই দুর্গন্ধ। যদিও এ ব্যাপারে ও কাউকে কিছু বলেনি, গার্গীকে তো নাই, এমনকি কামুর সঙ্গেও এ কদিনে আর কথা হয়নি ওর। কিন্তু কামু নিজেই শেষ পর্যন্ত আজ দুপুরে ফোন করে ওর সাথে বাইরে কোথাও দেখা করতে চেয়েছে। খুব নাকি দরকারি একটা কথা আছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজা ওর সঙ্গে সন্ধ্যায় দেখা করতে রাজি হলো। ও জানে রাজি না হয়ে উপায় নেই, কামু নাছোড়বান্দা। এখন সন্ধে 7টা। রাজা বসে আছে ওভার দ্য টপ নামে একটা ছোট্ট রুফটপ ক্যাফেতে। ওর ফ্ল্যাট থেকে সামান্যই দূরে, হাতে 1 কাপ কফি। কামুর জন্যই অপেক্ষা করছে। জায়গাটা প্রায় ফাঁকা, কয়েকজন অতিথি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন। হালকা কথাবার্তার শব্দ পুরো পরিবেশটাকে ভরিয়ে রেখেছে। রাজা মোবাইলের ওপর আঙ্গুল ঠুকতে ঠুকতে নিজের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কয়েক মিনিট পর কামু এলো। রাজা দেখল এই কদিনেই কামুর চেহারায়
বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। আগে সেই বেপরোয়া ডাকাবুকো ভাবটা আর নেই। ওর চোখ গর্তে ঢুকে গিয়ে চোখের নিচে গাঢ় কালি জমেছে। মুখ শুকনো, আর বেশ কয়েকদিনের না কামানো দাড়ি ওর দুগালে একটা রুক্ষ ছাপ এনে দিয়েছে। ওর সেই স্বাভাবিক আত্মবিশ্বাসী ভাবটা যেন হারিয়ে গেছে, আর তার জায়গায় এসেছে বিধ্বস্ত ভয়ার্ত একটা মানুষ। ভয় যেন ওকে তাড়া করে বেড়াচ্ছে। চারিদিকে একবার সচকিত দৃষ্টি বুলিয়ে নিয়ে চেয়ারের ওপর ধপাস করে বসে পড়ল কামু। রাজাকে প্রায় না দেখেই ওর সামনে রাখা কফির কাপটা তুলে নিয়ে একটা বড় চুমুক দিল। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে ওর দিকে চেয়ে রইল রাজা। উদ্বেগ ওর মনের কোণে খোঁচা দিতে শুরু করল। শেষ পর্যন্ত ও বলে উঠল, কামু, তোকে এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে সেটার একটা আন্দাজ রাজার ছিল, কিন্তু তবুও ব্যাপারটা কামুর মুখ থেকে শুনতে পারলেই ভালো হয়। কামু প্রথমেই রাজার দিকে চোখ তুলে তাকালো না। এক দৃষ্টে এসে চেয়ে রইল কফের কাপের দিকে। হাত একটু একটু কাঁপছে। একটা লম্বা বিরতির পর সে মুখ খুলল, কণ্ঠস্বর নিচু, ক্লান্ত। হ্যাঁ, রাজা, রাজা, সেই বাড়িটা, সেই বুড়ো, সেই রাত, সেই থেকে প্রতি রাতে ভাই একই স্বপ্ন দেখছি। ওই ওই বুড়োটাকে আমি ধাক্কা দিয়েছিলাম, ও মেঝেতে পড়ে আছে, আর ইঁদুরের দল তাকে ছিঁড়ে খুবলে খাচ্ছে। ওই বুড়োটা, আমি কথা বলতে বলতে থেমে গেল কামু। ওর চোখ ভয়ে ভয়ে চারপাশে ঘুরতে লাগলো। ওর ভয়ে যেন সেই বুড়ো এক্ষুনি সেই রুফটপেও এসে হাজির হবে। রাজারও গলা শুকিয়ে আসছিল। ও আন্দাজ করেছিল কামু হয়তো অবিকল ওর দেখা স্বপ্নটাই দেখেছে। প্রতি রাতে আমি ঘুম থেকে উঠে ওই ওই ইঁদুরের গন্ধ পাই রাজা, পচা গন্ধ। মনে হয় যেন ওরা আমার ঘরেই আছে, আমার বিছানার নিচে, আমার চারিদিকে। আমি শ্বাস দিতে পারি না, দম বন্ধ হয়ে আসে। আমার চিন্তা ভাবনা সবকিছু কেমন ঘেটে আছে। মনে হয় যেন ওরা আমার ঘরেই আছে, আমার বিছানার নিচে, আমার চারিদিকে ছড়িয়ে আছে। আমি নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে। আমার চিন্তা ভাবনা সবকিছু কেমন ঘেটে গেছে ভাই। আমি রাজা শান্ত স্বরে জিজ্ঞেস করল, তুই ডাক্তার দেখিয়েছিস? না, ডাক্তার কি করবে ডাক্তার? হঠাৎই যেন ক্ষেপে উঠল কামু। আমি জানতে চাই রাজা, আমাকে আবার যেতে হবে। আমি আবার যাব সেই মন্দিরটায়। জানতে হবে ওই পুরো লোকটা সত্যি সে মারা গেছে, নাকি এই সব কিছু আমার ভ্রম। কামুর কথা শুনে রাজার হৃদস্পন্দন বেড়ে উঠল। কামুর বর্ণনা একেবারেই ওর নিজের দুঃস্বপ্নের মতোই। ওর হাসি খুশি জীবনটা যেন একেবারে নাড়িয়ে দিয়েছে ওই বাড়িটা। এই অবস্থায় সেখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই শরীর ঠান্ডা হয়ে আসছে। জায়গাটা এমনি জলজ্যান্ত একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, তারপর আবার ফিরে যাওয়া। কোনো মতে নিজেকে শান্ত করে রাজা বলল, কামু, আমরা সেদিন মদ খেয়েছিলাম, নেশা মাথায় চড়ে গেছিল। যা ঘটেছে সেটা একটা ভুল, কিন্তু সেখানে ফিরে গিয়ে কোনো সমাধান হবে না, বরং আরো খারাপ হবে। রাজা ভাই, তুই একটু বোঝ আমার কথাটা। আমাকে সেখানে যেতেই হবে ভাই। আমি গিয়ে দেখবো বুড়োটা সেখানে মরে পড়ে আছে, আমার মন শান্ত হয়ে যাবে। বুড়ো মরে পড়ে আছে দেখলেই তোর মন কেন শান্ত হবে? আমার কি মনে হয় জানিস তো, ওই বুড়োটা মানুষ নয়। আমার মনে হয় ওই বুড়োটা শালা সেদিন মরেই নি। ওই বুড়োটা আমার মাথার সাথে খেলছে। ওই যে আমরা ওই মন্দিরে ঢুকে ওর ঘুম নষ্ট করেছিলাম। ওর মন্দির? ওই বুড়োটার মন্দির নাকি? এবার কামু অদ্ভুত চোখে রাজার দিকে তাকালো। তারপর উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে হালকা হেসে বলল,
আরে আরে ওই বুড়োটাই ওই মন্দিরের দেবতা, ওই বুড়োটাই ছায়ান্তক। আরে তুই এত শিওর হচ্ছিস কি করে? তোর ধারণা তো ভুলও হতে পারে। কামু সামনের দিকে ঝুঁকল। ওর চোখে সেই আগের মতোই আতঙ্কের আভাস। আরে আরে আমার ধারণাটা যে ভুল সেটাই তো নিশ্চিত করতে আমি মন্দিরটায় যেতে চাই। আমি জাস্ট একবার গিয়ে দেখি ওই বুড়োটা মরে পড়ে আছে, তাহলেই তাহলেই আমার আমার সমস্ত ভয় কেটে যাবে। আমি বুঝে যাবো আমি যা দেখছি সব আমার মনের ভুল। আসলে আসলে আমি চাইলে একাই যেতে পারি ভাই, কিন্তু বিশ্বাস কর সাহস হচ্ছে না। আমি চাইছিলাম তুই যদি একটু আমার সাথে একটু চল। তুই একটা বদ্ধ পাগল। সেই বুড়ো দেবতা ছায়ান্তক হোক আর নাই হোক, আমি ওই বাড়িতে আর যাব না। আর যদি সে বুড়ো সাধারণ মানুষ হয়েও থাকে, তাহলে তোর কি ধারণা সেই ডেড বডি এখন ওখানে পড়ে আছে? বডি পচনের গন্ধে এতদিনে এলাকার লোকজন পুলিশ ডেকে বডি সরিয়ে ফেলেছে। কামু হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাজা ওকে আর কিচ্ছু বলতে দিল না। এই শোন, সরি ভাই, আমি উঠলাম। তাও যদি তোর মনে হয় তুই একা যেতে পারিস, আমি ওই বাড়িতে কোনোভাবেই আর যাচ্ছি না। সালা নিকুচি করেছে আমার। কথাটা বলে ও উঠে দাঁড়ালো। ক্যাফে টেবিলে একটা 100 টাকার নোট রেখে বেরিয়ে গেল রাজা। দরজার দিকে তাকিয়ে বোকার মতো বসে রইল কামু। পৌনে 8টা নাগাদ বাড়ি ফিরল রাজা। মাকে 1 কাপ চা দিতে বলে নিজের ঘরে ফিরে এসে চুপচাপ বসেছিল। কামুর সঙ্গে কথোপকথন ওর মনে আবারও নতুন করে দুশ্চিন্তার ঝড় তুলেছে। একবার স্নান করে আসবে কিনা ভাবছে, এমন সময় ফোনটা বেজে উঠল। কামু ফোন করছে ভেবে বিরক্ত মুখে ফোনের দিকে তাকিয়ে ও দেখল স্ক্রিনে গার্গীর নাম। এক মুহূর্তের জন্য সেই ভয়ের কুয়াশার মধ্যেও যেন খানিকটা উষ্ণতা নিয়ে এলো সেই নামটা। হ্যালো, গার্গীর কণ্ঠে সেই চিরপরিচিত উজ্জ্বলতা। শোনো না, বলছি বাবা তোমার সাথে কাল একবার দেখা করতে চাইছেন। কেন? আরে কি আবার, তোমার আঙুলের মাপ নেবেন ওয়েডিং রিং এর জন্য। জল তরঙ্গের মতো বলল গার্গী। তাছাড়া ড্রেসের মাপঝোঁক নেবেন, আর আরো অনেক প্ল্যান আছে। বিয়ে নিয়ে আমার বাবা খুব এক্সাইটেড। ক্ষণিকের স্বস্তিটা মুহূর্তের মধ্যে কেটে গিয়ে বুকটা মোচড় দিয়ে উঠল রাজার। ওয়েডিং রিং, ওয়েডিং রিং কথাটা কানে যেতেই হঠাৎ করে অনেক কিছু মনে পড়ল ওর। এত কিছুর মধ্যে ও তো ভুলেই গিয়েছিল কথাটা। ওয়েডিং রিং, হ্যাঁ, ওদের বিয়ের আংটি। গার্গীর জন্য ও তো একটা বানিয়েছিল, সোনার আংটি, 24 ক্যারেটের কাছাকাছি, হিরে বসানো। জিনিসটার দাম প্রায় 2 লাখের কাছাকাছি। সেই কবে থেকে ও টাকা জমিয়েছে গার্গীর আঙুলে সেই আংটিটা গলিয়ে দেওয়ার স্বপ্নে। গার্গী আরো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাজা তার মুখের ওপর বলল, গার্গী বাবু, আপাতত ফোনটা রাখছি। কেন, কি হয়েছে? আমার তোমার সাথে কথা আছে রাজা। রাজা গলা পরিষ্কার করে কোনো মতে বলল, আরে কাল আসছি তো, আঙ্কেলের সঙ্গে দেখা করব, তখন কথা হবে। আমি তোমাকে পরে ফোন করছি, হ্যাঁ ঠিক আছে? কথাগুলো যেন এক প্রকার জোর করেই মুখ থেকে বার করে আনলো রাজা। তার মন এখন অন্য কোথাও। ফোন রাখার পর সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। উদ্বেগের একটা ঢেউ তার মধ্যে দিয়ে যেন বয়ে গেল। ওর চোখ ঘরের চারপাশে ছুটে বেড়াতে লাগলো। সেই সেই ছোট মখমলের বাক্সটা কোথায় গেল? গার্গীর আংটিটা তো সেটার মধ্যেই ছিল। স্পষ্ট মনে আছে সেদিন বিকেলে জুয়েলার্সের দোকান থেকে আংটিটা নিয়ে পকেটে রেখেছিল। আর সেদিন সন্ধ্যাতেই তো ও দেখা করেছিল কামুর সাথে, সেই অভিশপ্ত বাড়িটায়। মা এসে চা দিয়ে গেলেন। মনের সমস্ত উদ্বেগ চাপা দিয়ে বসে রইল রাজা। চা রেখে তিনি বেরিয়ে যাওয়ার পর রাজা ঝড়ের মতো গোটা ঘর তল্লাশি করতে থাকলো। ড্রয়ার তছনছ করলো, আলমারি ওলট পালট করলো, তাক খালি করলো, পকেট চেক করলো, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। আতঙ্কটা যেন প্রতি মুহূর্তে বাড়ছিল। ও স্পষ্ট মনে করতে পারছিল যে গয়নার দোকান থেকে আংটি ও নিয়েছে। সেই মুহূর্তটা ওর মনে আছে। রিংটা আলোয় ধরে দেখার সময়
দোকানের লোকটার প্রশংসাসূচক কথাবার্তাগুলোও দিব্যি মনে পড়ছে। চট করে ফোন বের করে সে দোকানে একটা ফোন করলো। কোনোভাবে আংটিটা ওখানে ফেলে এসেছে কিনা সেটা জানতে হবে। কিন্তু যা ভেবেছিল ঠিক তাই। দোকান থেকে তাকে জানিয়ে দেওয়া হলো যে আংটি সে সেই দিনই দোকান থেকে নিয়ে এসেছে। ফোন রেখে বিছানায় বসে পড়ল রাজা। কপালে ঘাম জমতে শুরু করেছে ওর। কামুর সঙ্গে সেই রাতের টুকরো টুকরো স্মৃতি ওর মাথায় ঘুরতে লাগলো। সেখানে পৌঁছনো, মদ খাওয়া, তর্ক বিতর্ক, তারপর সেই বুড়োর আগমন, তারপর কামুর তাকে জোরে ধাক্কা। তারপরেই ওর মনে পড়ল যখন বুড়ো লোকটা ধাক্কা খেয়ে সশব্দে আছাড় খেয়ে নিচে পড়ল, ঠিক তার কয়েক মুহূর্ত পরেই কামুর সঙ্গে কথা বলতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছেছিল রাজা। ও স্পষ্ট বুঝতে পারল ওই রুমাল বার করার সময় আংটির কৌটোটা ওখানেই পড়ে গেছে। অর্থাৎ আংটিটা এখনো সেই বাড়িতেই আছে, সেই জায়গায় যেখানে নিজের অজান্তে হলেও কামু খুন করে এসেছে একজন বৃদ্ধকে। গভীর শ্বাস নিয়ে নিজের নার্ভ শান্ত করার চেষ্টা করল রাজা। শান্ত, শান্ত রাজা, শান্ত। সে গার্গীকে এটা বলতে পারবে না, না, অন্তত এখনই না। কিন্তু আংটিটা ছাড়া আগামীকাল গার্গীদের বাড়িতেও যাবেই বা কি করে? ওর ইচ্ছে ছিল গার্গীর বাড়ি গিয়ে একবার আংটিটা ওকে দেখিয়ে আসবে। আর তাছাড়া নতুন করে আংটি বানানোর মতো টাকা ওর কাছে আর নেই। বিয়ের অনুষ্ঠান, জামা কাপড়, আরও নানান সমস্ত কাজে টাকা ধরা আছে, আর সেসব থেকে টাকা নিয়ে না সেটা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা, এত দামি একটা আংটি এইভাবে হারিয়ে ফেলতে সে পারবে না। একটাই উপায়, সেই অভিশপ্ত বাড়িতে আবারও ফিরে যাওয়া এবং সেই আংটি উদ্ধার করা। খানিকক্ষণ ভেবে মনস্থির করে নিল রাজা। চোয়াল শক্ত করে ফোনটা তুলে নিল। তারপর কামুর নাম্বার ডায়াল করল। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর কামু ফোনটা ধরল। ওর কণ্ঠস্বর সেই আগের মতোই ক্লান্ত, পরিশ্রান্ত। কামু যেন ওর কাছ থেকে খারাপ কিছু শোনার অপেক্ষাতেই ছিল। শান্ত গলায় কামু বলল, রাজা, হ্যাঁ বলে ফেল। আমি মনে হয় ওই বাড়িতে একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ জিনিস? কি জিনিস ভাই? রাজা তাকে সব কথা খুলে বলল। খানিকক্ষণ নীরব থেকে কামু বলল, তুই শিওর ওই আংটিটা সেদিন তোর সাথেই ছিল? আরে হ্যাঁ, আমিও দোকানে ফোন করেছিলাম, তারাও কনফার্ম করেছে। আমি রিং নিয়ে গেছি। কবে যাবি? আজ, এখনই। কাল সকালে গেলে হতো না? একেবারেই না ভাই, 1,83,000-এর আংটি, আমায় এখনই যেতে হবে। তুই যদি না যাস তাহলে না যাস, আমায় একাই যেতে হবে। আরে থাম, তুই একা কেন যাবি? তুই মোড়ের মাথায় গিয়ে দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। বাতাসটা আর্দ্রতায় ভারী হয়ে আছে। রাজা এক দৃষ্টে চেয়ে আছে বাড়িটার দিকে। রাস্তা জনশূন্য, শুধু পরিত্যক্ত বাড়িটা প্রতিদিনের মতোই ছায়া কালো অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে। কামু গাড়িটা পার্ক করে তার পাশে এসে দাঁড়ালো। একটু অপেক্ষা করে রাজা চুপচাপ মরচে ধরা লোহার গেটটার দিকে এগিয়ে গেল। রাজার মনে হলো এই কদিনে বাড়িটা যেন আরো বেশি ক্ষয়ে গেছে। কয়েক পা যেতে না যেতেই বাড়ির গভীর থেকে ক্ষীণ একটা চিৎকার ভেসে এলো। সেই অন্ধকারের মধ্যে ইঁদুরের ডাক আর দৌড়নোর শব্দ। রাজার গলা শুকিয়ে গেল। ও চেষ্টা করলো নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার। আংটিটার কথা, গার্গীর কথা আর সেই বুড়ো লোকের কথা সব মিলিয়ে মাথা যেন গুলিয়ে যাচ্ছিল ওর। বাড়িটার ভেতরে সবকিছু আগের দিনের মতোই আছে, কিন্তু কোথায় যেন আরো একটা কিছু যুক্ত হয়েছে, একটা অপার্থিব কিছু, যেন অদৃশ্য কিছু একটা ঘরের মধ্যে না থেকেও আছে, বা হয়তো থেকেও নেই। মনে হচ্ছিল দেয়ালগুলো যেন তাদের দেখছে, শ্বাস নিচ্ছে। কামু জিজ্ঞেস করলো, ওই আংটিটা কোথায় হারিয়েছে বলে তোর মনে হয়?
তুইও বুড়োকে ধাক্কা মারলি, তারপর ছুটে নিচে এলি। আমিও চলে এলাম। তারপর 2-4টে কথা বলেই আমি পকেট থেকে রুমালটা বার করে কপালের ঘাম মুছলাম। ও হ্যাঁ হ্যাঁ, তুই বললি লোক জানাজানি হলে তোর সরকারি চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে। ওরা দুজনেই মেঝের সেই ফাটলটার কাছে এগিয়ে গেল। আংটিটা যদি ওর ভেতর পড়ে থাকে। রাজা বলল, কিন্তু সেই বুড়ো লোকটার মৃতদেহটা কি হলো বলতো? সেটা বোধহয় কেউ সরিয়ে নিয়ে গেছে, নাহলে তো পচা গন্ধে এতক্ষণে মাথা খারাপ হয়ে যেত। নির্ঘাত পুলিশ এসে লাশ বার করে নিয়ে গেছে। কামু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হতেও পারে, আবার নাও হতে পারে। মানে? এখনো তো মানে ভেবে কাজ নেই, চল তোর এই জিনিসটা খুঁজি। কামু এগিয়ে গিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে মেঝের ফাটলটাকে দেখতে লাগলো। রাজাও তার পিছনে এসে উঁকি মারল। ভেতর থেকে শুধুমাত্র ইঁদুরের ডাক শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। আলো যেন ফাটলের ভেতর পড়ে অন্ধকারের সঙ্গে মিশে যাচ্ছে। রাজা কিছুক্ষণ সেই অন্ধকারের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমি খুঁজতে শুরু করলাম। তোর দেখা হয়ে গেলে তুইও একটু তল্লাশি করিস, কেমন? কথাটা বলেই রাজা মোবাইলের আলো জ্বালিয়ে মেঝের দিকে দেখতে লাগলো। মেঝের ওপর ঘাস গজিয়েছে। এর মধ্যেই কামু এগিয়ে এসে বলল, তুই এই সাইডটা দেখ, আমি ওই সাইডটাই দেখছি। এই বলে ও অন্য দিকটায় টর্চ মেনে দেখতে লাগলো। একতলাটা অনেকটা জায়গা নিয়ে। প্রায় মিনিট 10 একটা দিক খোঁজাখুঁজির পরও যখন কিছু পাওয়া গেল না, তখন রাজা অসহায়ভাবে কামুর দিকে তাকালো। এ ভাই, পেলি? কামু নিরুপায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। রাজা কি করবে বুঝতে পারল না। কামু অন্য দিকটা দেখিয়ে বলল, আরে চল তো ওই দিকটা দেখি। আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভাই। আরে এসেছি যখন ভালো করে খুঁজে নি না, তুই যা ওদিকে। কামু টর্চের ইশারায় রাজাকে একটা দিক দেখিয়ে দিল। মোবাইলের আলো ফেলে রাজা সেদিকটায় এগিয়ে গেল। কিছুটা এগিয়ে একটা দেওয়ালের সামনে এসে দাঁড়ালো। নিচতলাটা এতটা বিস্তৃত সেটা আগের দিন ওরা বুঝতে পারেনি। অবশ্য একতলায় ওরা ছিলই বা কতক্ষণ। চারিদিকটা ভালো করে দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাটির দিকে তাকাতে যাবে, ঠিক এমন সময় ওর মোবাইলের আলোটা গিয়ে পড়ল সামনের দেওয়ালে। এই দেওয়ালটা বাড়ির বাকি দেওয়ালগুলো থেকে একটু অন্য রকম। এটার গায়ে আঁকা একটা ছবি। দেওয়ালটা বেশ উঁচু, আর চিত্রটাও দেওয়ালের নিচ থেকে একদম ওপর পর্যন্ত বিস্তৃত করে আঁকা। ভাঙা ছাদের ফাটল দিয়ে চাঁদের আলো এসে পড়ে দেওয়াল চিত্রটাকে উজ্জ্বল করে তুলেছিল। অনেকদিনের পুরনো ছবিটা সময়ের কালে অনেকটা ক্ষয়েও গিয়েছিল, কিন্তু তাও এই আলোতেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটা বিশাল বপু বিকৃত মূর্তির অবয়ব। তার মাথায় চুল নেই, চোখ দুটো বড় বড়, কানের লতি দুটো ঝুলে পড়েছে এবং মুখে দানবের মতো বিরাট সদন্ত। অদ্ভুত এই দেবতা 2 হাতের তেলোয় ধরে আছেন দুটো কি ওগুলো? রাজা কয়েক পা এগিয়ে গিয়ে ভালো করে দেখল, ওগুলো মানুষের মস্তিষ্ক। রাজা আরো অবাক হয়ে দেখল, দেবতাটি যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনের পায়ের কাছে জড়সড় হয়ে শুয়ে আছে একটা মানুষ। তাকে ঘিরে সিংহাসনের নিচে ঝাঁকে ঝাঁকে ইঁদুর। সিংহাসনটা বলতে গেলে যেন ইঁদুরের ওপরেই বসে আছে। ছায়ান্তক, এই সেই দেবতা যার কথা ওই বুড়ো লোকটা বলেছিল। গোলাকার চোখ পাকিয়ে তিনি যেন রাজার দিকেই তাকিয়ে দেখছেন, আর তাঁর মুখ থেকে বেরিয়ে থাকা কৃন্তক দন্তে হিংস্রতার আভাস। কিন্তু সবথেকে আশ্চর্যজনক, ছায়ান্তকের 2 হাতে ধরা মস্তিষ্ক দুটো। রাজা আরো ভালো করে দেখল, ছায়ান্তকের সিংহাসনের পায়ের কাছে পড়ে থাকা মানুষটা যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমন সময় হঠাৎ নিস্তব্ধতা ভেঙে রাজার ফোনটা বেজে উঠল। মুহূর্তের বিভ্রান্তি কাটিয়ে পকেট থেকে ফোনটা বার করে স্ক্রিনের দিকে দেখল রাজা। সেই গয়নার দোকানের ফোন। হ্যালো। নিজের গলা নিজের কাছেই কেমন যেন অচেনা ঠেকল রাজার। হ্যালো
মিস্টার লাহা, রায়চৌধুরী জুয়েলার্স থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আপনি একটু আগে বোধহয় ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন যে আংটিটা আমাদের দোকানে ফেলে এসেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলাম তো। স্যার, আপনি ভুলে গেছেন? আপনি সেদিন আংটিটা নিয়ে জাস্ট বেরিয়ে যাওয়ার পর আবার ফিরে এসে আমাকে বললেন যে আংটির মডেলটা চেঞ্জ করে অন্য মডেলটা দিতে, কারণ স্যার দুটো মডেল নিয়ে আপনি একটু কনফিউজ ছিলেন, শেষ পর্যন্ত ঠিক করতে পারছিলেন না। ও ও ও, তার মানে আংটিটা আপনাদের কাছেই আছে, তাই তো? হ্যাঁ স্যার, আপনার পছন্দের মডেলটা তখন আমাদের কাছে ছিল না, বলেছিলাম তো আপনাকে। তো সেটা আজ আসার কথা ছিল, এইমাত্র এসছে। আপনি আগামীকাল এসে একবার দেখে নিয়ে যান, আগের মডেলটাও দেখবেন, দুটো পাশাপাশি মিলিয়ে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। কিন্তু আজ সন্ধ্যায় আমি যখন ফোন করলাম তখন এক ভদ্রলোক বললেন। হ্যাঁ স্যার, আসলে উনি না জানতেন না যে আপনি আংটিটা ফেরত দিয়ে গেছেন। ব্যাপারটা আমি ছাড়া আর আমাদের মালিক ছাড়া আর কেউ জানতেন না, তাই স্যার একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্যার, একটু কিছু মনে করবেন না। হ্যাঁ, সরি স্যার। মনটা খুশিতে ভরে উঠল রাজার। দোকানের ভদ্রলোককে ঠিক কি বলে ধন্যবাদ দেবে তাই ভাবছে, ঠিক এমন সময় ওর চোখ চলে গেল ছায়ান্তকের অবয়বের দিকে। আর ঠিক তখনই ওর মাথার মধ্যে সবকিছু যেন স্পষ্ট হতে শুরু করল। আংটিটা এখনো দোকানে। হ্যাঁ, কিন্তু সেটা ও ভুলে গেল কি করে? সত্যি তো, সেদিন দোকান থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ও আবারও সেখানে ফিরে গিয়েছিল। বারবার মনে হচ্ছিল যে দ্বিতীয় যে অপশনটাও দেখেছিল সেটা গার্গীর আঙুলে আরো অনেক বেশি মানাবে, তাই ও দোকানে ফিরে গিয়েছিল। আর কিন্তু আমি এটা ভুলে গেলাম কি করে? ওর গলা থেমে গেল। মনের কোণে এক এক করে বিভ্রান্তি ভিড় করতে শুরু করলো। ওর দৃষ্টি এখন দেওয়াল চিত্রের দিকে নিবদ্ধ। আর এবার ছায়ান্তকের ঠিকরে বেরিয়ে আসা চোখ আর মুখের ধারালো দাঁতের শাড়ি দেখে মনে হলো সেই দেবতা যেন ওর দিকে তাকিয়ে হাসছেন, একটা ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক হাসি। শুধু তাই নয়, সেই হাসির সাথে মিশে আছে একটা বিদ্বেষের ঝিলিক, যেন তার সেই বিস্ফারিত চোখ দুটো রাজাকে নিয়ে উপহাস করছে। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল রাজার। বুকের ভেতর যেন দামামা বাজছে। ও বুঝতে পারল দোকানে গিয়ে আংটি ফেরত দেওয়ার কথাটা এই ছায়ান্তকই তাকে ভুলিয়ে দিয়েছিলেন নিজের মায়া বলে। সেই স্বপ্নগুলো, প্রতি রাতে ছায়ান্তক তাকে বারবার একই স্বপ্ন দেখিয়েছেন। সে আর কামু এই বাড়িতে আসছে, মদ খাচ্ছে, ঝগড়া হচ্ছে, তারপর বৃদ্ধ পূজারীর আগমন, কামুর তাকে ধাক্কা দেওয়া এবং রাজার পকেট থেকে রুমাল বার করে কপাল মোছা। দেবতা ছায়ান্তক এই চিন্তাগুলোকে বুনেছিলেন, সেগুলোকে বিকৃত করেছিলেন। তার অবচেতন মনে ধারণা ঢুকিয়ে দিয়েছিলেন যে আংটি সে বাড়ির এখানেই কোথাও ফেলে গিয়েছে। আর এত কিছু ছায়ান্তক করেছেন শুধুমাত্র ওদেরকে আবার এই মন্দিরে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কেন? সম্ভবত কামু তার পূজারীকে হত্যা করেছে, আর তার প্রতিশোধ নিতেই অথবা তাদেরকে দেবতার পছন্দ হয়েছে, আর তাই তাদের নিয়ে কেবলমাত্র খেলা করছেন তিনি। কামুকেও নানাভাবে ভারাক্রান্ত করে দিচ্ছিলেন ছায়ান্তক। কিন্তু রাজাকে ছাড়া সেও এখানে আসতে চাইবে না, সেটা ছায়ান্তক জানতেন। আর তাই রাজার মনেও একটা ভ্রান্ত ধারণার সঞ্চার করে দুজনকেই আজ তিনি টেনে এনেছেন তার এই মন্দিরে। একটা ঘুমন্ত মানুষ আর দু হাতে দুটো মস্তিষ্ক, অর্থাৎ ঘুমন্ত মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করেন তিনি। অবিশ্বাস, দুঃস্বপ্ন আর বিভ্রান্তির দেবতা ছায়ান্তক। একটা বিকট চিৎকারে ভাবনার জাল ছিঁড়ে গেল রাজার। কামু? ওটা কামুর গলা না? কামু? কথাটা বলতে বলতেই সে একবার দেওয়ালের দিকে তাকালো। ওটা কি? রক্ত? ছায়ান্তকের মুখে কি রক্ত লেগে? এতক্ষণ তো ছিল না। আবারও কামুর চিৎকার ভেসে এলো, একেবারে মরণ চিৎকার। কোনো মতে সেদিকে ছুটে গিয়ে রাজা দেখল কামুকে আর দেখা যাচ্ছে না। ইঁদুরের দল তাকে আষ্টে স্পৃষ্টে ছেঁকে ধরেছে। কেবল তার যন্ত্রণা কাতর আর্তনাদ
পুরনো বাড়িটার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কামুর রক্তে উন্মত্ত হয়ে তার দেহের মাংস কেটে কুটে খাচ্ছে ইঁদুরগুলো। বন্ধুর এই অবস্থা দেখে গলা শুকিয়ে গেল রাজার। চিৎকার করে সাহায্য চাইবে, সেই শক্তিটুকুও হারিয়ে ফেলল সে। আর সাহায্য চাইবে কার কাছে? এখানে ওরা দুজন ছাড়া আর কেই বা আছে? কামুকে বাঁচানোর কথা ওর মাথায় এলো না। ও কোনো রকমে পালানোর পথ খুঁজতে লাগলো, কিন্তু বের হওয়ার পথ কোথায়? চারদিকে তো কেবলই ইঁদুর, মেঝেতে পা ফেলা যাচ্ছে না, গায়ে উঠে আসতে চাইছে ওরা। এমনকি এমনকি ইঁদুরগুলো ঘন সংবদ্ধ হয়ে দেওয়ালে উঠে পড়ছে। মিশমিশে কালো একটা চাদরে যেন ঢেকে গেছে চারদিক। দরজাটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইঁদুরগুলো চারদিক থেকে ঘিরে ফেলেছে ওদের। তাদের কিচকিচ শব্দ আর দুর্গন্ধে রাজার মন আর মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। কামুর চিৎকার ততক্ষণে গোঙানিতে পরিণত হয়েছে। রাজা বুঝতে পারল পালাবার আর কোনো পথ নেই। ইঁদুরের দল এখন কামুকে ছেড়ে চারদিকে ছুটোছুটি করতে করতে ওর দিকেই এগিয়ে আসছে। কয়েক পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই হোঁচট খেয়ে মাটিতে পড়ল রাজা। আর তারপরেই উন্মত্ত ইঁদুরের দল এবার ছেঁকে ধরল তাদের দ্বিতীয় শিকারটিকে। রাজার গলা থেকে একটা চিৎকার বেরিয়েও অচিরেই চাপা পড়ে গেল ইঁদুরের ডাকের আড়ালে। শেষ হলো আমাদের আজকের গল্প ছায়ান্তকের মন্দির। গল্প রচনায় পবিত্র ঘোষ, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে রহস্যময় বৃদ্ধ এবং দোকানদারের চরিত্রে আমি শীর্ষেন্দু, কামুর চরিত্রে শুভদীপ, গার্গীর চরিত্রে স্বাগতা এবং রাজার চরিত্রে রনিত। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।